লিবিয়া উপকূলে প্রাণ হারানো 23 বাংলাদেশের 10 জনই মাদারীপুরের অবৈধভাবে ইতালি যাওয়ার পথে দুর্ঘটনা। অবৈধভাবে থাকা বিদেশিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে 11 সদস্যের টাস্ক ফোর্স গঠন, দেবে প্রয়োজনীয় নির্দেশ ও সুপারিশ। তিতুমি শিক্ষার্থীদের রেল অবরোধে 15 ট্রেনের শিডিউল বিপর্যয়, সমর্থন নেই বেশিরভাগ ছাত্রের, দাবি শিক্ষা মন্ত্রণালয়ের। উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরাও নেমেছে ছিনতাইয়ে। পল্টনে ড্রাইভার সাজু মিয়া খুনের ঘটনায় 3 জন গ্রেপ্তার। ট্রাম্পের শুল্ক যুদ্ধ শুরু, রপ্তানি বিনিয়োগে নতুন সম্ভাবনা বাংলাদেশের, স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। ইতালির পথে ভূমধ্য সাগরে নিহত 23 জনের 10 জনই মাদারীপুরের রাজৈরের। স্থানীয়রা জানিয়েছেন স্বপন মাতুব্বর, মনির হাওলাদার সহ 3 দালালকে 15 থেকে 30 লাখ টাকা করে দিয়েছিলেন নিহতরা। মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার দাবি পরিবার ও এলাকাবাসীর। পুলিশ বলছে অভিযোগ পেলে মাঠে নামবে তারা। কুলসুম বেগমের এই আহাজারি যেন থামবার নয়। ছেলে টিটু হাওলাদারকে পাঠিয়েছিলেন বিদেশে, কিন্তু সাগরে ডুবে মারা গেছেন তিনি। লিবিয়া উপকূলে উদ্ধার 23 মরদেহের একটি টিটুর। মাদারীপুরের রাজোরের সরমঙ্গল গ্রামের এই যুবক 1 জানুয়ারি দালালের মাধ্যমে লিবিয়া যান। 24 জানুয়ারি ইতালি রওনা হন। আমারে আভা কইয়া নিয়ে আমার সব ছেলে কোথায় নেছে কইতে পারে না, কোথায় আছে কইতে পারে না। আমি এই চাই, আমার ছেলে চাই। 12 জনের কাছ থেকে কেদার 30,000, কেদার 50,000, কেদার 1 লাখ, এইভাবে 16 লাখ টাকা গোছাইয়া টোটালের দেশে। টিটুর মতো রাজৈরের আরো 9 যুবকের একই পরিণতি। এলাকাবাসীর দাবি স্বপন মাতুব্বর, মনির হাওলাদার সহ 3 দালালকে 15 থেকে 30 লাখ টাকা দিয়েছিলেন তারা। আমার প্রথম দালাল হলো স্বপন, এনেছে 14 লাখ, আর দ্বিতীয় দালাল হচ্ছে মনির, আরও দিছি 14 লাখ। এখানে বাজার টাকা পয়সা যে ফিলি দিছি, ধার করছি, খরচ করছি দিছি, এখন আমাকে লাশটা কিভাবে আমাকে আনকে দেবে, সেই আমরা সরকারের দ্বারা আবেদন বাবা। নিহতের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে পুলিশ। তবে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবারগুলোকে অভিযোগ দেওয়ার পরামর্শ তাদের। ওনাদের লাশ আনার জন্য আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব। তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করব। ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মারা যাওয়ার ঘটনা নতুন নয়। এই জন্য দালালদের তৎপরতা থামানোর পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধিতেও জোর দিচ্ছেন সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে 11 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন 2 শাখার উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে। টাস্কফোর্সের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব, টাস্কফোর্সের আহ্বায়ক ও বহিরাগমন 2 অধিশাখার যুগ্ম সচিব। টাস্কফোর্সের কর্মপরিধিতে বলা হয়েছে, এটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় ও পরামর্শ দেবে। কমিটি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ও প্রয়োজনে সুপারিশ প্রণয়ন করতে পারবে। এছাড়া কমিটি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা বা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে অন্তর্ভুক্তও করতে পারবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ তোলা 23 হত্যাকাণ্ডের একটিও সাম্প্রদায়িক নয়। পুলিশের তদন্তে উঠে এসেছে এসব তথ্য, এমন দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আরও জানানো হয়, পতিত স্বৈরাচারের পক্ষে যে কোনো তৎপরতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ২১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৭৪টি সাম্প্রদায়িক সহিংসতায় হত্যাকাণ্ড ২৩টি। ৩০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নজরে এলে পুলিশকে তদন্তের নির্দেশ দেয় সরকার। তদন্তে ২৩টি হত্যাকাণ্ডের ২২টির তথ্য মিলেছে, যার কোনোটির কারণ সাম্প্রদায়িক সহিংসতা নয়। বাকি একটি হত্যার কারণ জানা যায়নি। এই ২৩টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই দুটি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর ২১টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৭ জন নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। প্রেস উইং আরও জানায়, স্বৈরাচারের পক্ষে যারা লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কেননা লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা। সরস্বতী পূজা ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানানো হয় এই প্রেস ব্রিফিংয়ে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছিনতাইয়ের সময়ে ধস্তাধস্তিতে খুন করা হয় ড্রাইভার সাজু মিয়াকে। তার কাছে থাকা ১৮,০০০ টাকার মোবাইল ফোন বিক্রি করে ৪,৫০০ টাকায়। সে টাকায় কিনে হেরোইন। ছিনতাইকারীদের মধ্যে একজন আবার বিদেশে পড়ালেখা করার জন্য IELTS-ও করেছে। চক্রটির ৩ সদস্যকে ঢাকা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদের দুজনের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। ২১ জানুয়ারি রাত ৩টা রাজধানীর পল্টনের পানির ট্যাঙ্ক এলাকায় রিকশা থেকে নেমে হেঁটে গাড়ির মালিকের বাসায় যাচ্ছিলেন ড্রাইভার সাজু মিয়া। তাকে একা পেয়ে হামলা করে পল্টনের পেশাদার ছিনতাইকারী রোকন ও তার সহযোগীরা। চক্রের সদস্য সজীবের মাথায় থাকা সাদা কালো স্ট্রাইপের শীতের টুপি দেখে তাকে শনাক্ত করা হয়। রোকনের গায়ে ছিল সাদা জ্যাকেট। সাজুকে গলিতে নিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছুরিকাঘাত করে তারা। মৃত্যু হয় সেখানেই। রোকন, সজীব ও লিসানের এই চক্রের প্রধান কাজ হেরোইনের কারবার। এরই মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে। সুইচ গিয়ার দিয়ে উপচু করে আঘাত করে মোহাম্মদ সাজু মিয়াকে হত্যা করে। তার কাছে থাকা মোবাইলটি তারা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোনটি মতিঝিল এলাকার ফুটপাতের এক অজ্ঞাত ব্যবসায়ীর কাছে বিক্রি করে। চক্রের সদস্য শেখ আসিফুজ্জামান লিসান ট্যাক্স অফিসের কর্মচারীর ছেলে। ২০২৩ সালে HSC পাশ করে দিয়েছেন IELTS পরীক্ষা। প্রস্তুতি নিচ্ছিল উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার। তবে নেশার টাকার জন্য ছিনতাই করত রাতে। নেশার কার্যক্রমে সেখানে লিপ্ত ছিল। সাজু মোল্লা তার মোবাইলটি ফেরত নেওয়ার জন্য তাদের পিছে ধাওয়া করে। ধাওয়ার এক পর্যায়ে আপনার রোকন তার কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে। এই চক্রের সবার বিরুদ্ধে আগেও হত্যা, ছিনতাই, দস্যুতার মামলা রয়েছে। এর মধ্যে সজীবের নামে ১৩টি, রোকনের নামে আছে ১১টি। আগেও কয়েকবার গ্রেপ্তার হয়েছিল তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই বন্ধুর মধ্যে মাত্র ৫০০ টাকা লেনদেন নিয়ে বিরোধে রাজধানীর তুরাগে হত্যা করা হয় শুভকে। আর দক্ষিণখানে ১৩ বছরের কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা করে তারই বন্ধুরা। এছাড়া বিমানবন্দর এলাকায় ইতালীয় নাগরিকের ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএমপি। ২৯ জানুয়ারি বিকেলে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শারিয়া শুভকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। ঘটনাস্থলে মারা যায় শুভ। পুলিশ বলছে শুভর কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল আসামি রিয়াজ। টাকা ফেরত দেওয়ার নিয়ে আগেও কয়েকবার কথা কাটাকাটি হয় তাদের। ঘটনার দিন সাথে থাকা ছুরি দিয়ে শুভকে আঘাত করে রিয়াজ। মোবাইল ব্যাংকিং পেশায় জড়িত রিয়াজ ঘটনার পরই লক্ষ্মীপুরে পালিয়ে যান। লক্ষ্মীপুরের রামগঞ্জের কেথুরি বাজারে জমির দালালের ছদ্মবেশ ধরে তাকে গ্রেফতার করে পুলিশ।
যে টেকনোলজিক্যাল কৌশল সেগুলো ব্যবহার করার সুযোগ ছিল না। আমরা আসলে খুব ট্র্যাডিশনাল উপায়েই তাকে খুঁজে বের করি। এই জন্য আমরা গতকালই তাকে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে অ্যারেস্ট করা হয়। এদিকে দক্ষিণখানে 13 বছরের কিশোরীকে ঘুরতে যাওয়ার কথা বলে মহাখালীর একটি বাসায় নিয়ে যায় 5 বন্ধু। দলবদ্ধ ধর্ষণের পর ওই কিশোরীকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। বস্তাবন্দি মরদেহ ফেলে দেওয়া হয় হাতির ঝিলের রাস্তার ঢালে। মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে ভিকটিমকে, এবং তাকে আলভি নামে একজন সাসপেক্টের কথা এখানে বলা হয়েছে। আলভির বাসায় তাকে নিয়ে আসার পর তারা এখানে তাকে রেপ করে এবং মুখে কাপড় গুজে, এবং এর ফলে সে তার শ্বাস বন্ধ হয়ে সে ওখানে মৃত্যুবরণ করে। অন্যদিকে বিমানবন্দর থেকে চুক্তিতে মোটরসাইকেলে ওঠেন ইতালিয়ান নাগরিক তানিয়া মোহাম্মদ শেখ নূর। পথে তার সাথে থাকা সবকিছু কেড়ে নেয় ছিনতাইকারীরা। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে রেল লাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে পূর্ব, পশ্চিম ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। নিরাপত্তার জন্য পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে সোমবার বেলা 11টায় টানা 5ম দিনের মতো কলেজের সামনে সড়ক অবরোধ করে তিতুমিরের শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত ছিলেন 30 থেকে 40 জন শিক্ষার্থী। এ সময় রাস্তার দুপাশে বাঁশ দিয়ে আটকে সড়কের যান চলাচল বন্ধ করে দেন তারা। তৈরি হয় ভোগান্তি। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা হন গন্তব্যের পথে। এ সময় চলাচলকারী সবার মুখেই ছিল বিরক্তির ছাপ। আমাকে কষ্ট করে একদম ওই লাস্ট পর্যন্ত গিয়ে তারপরে আজকে যেতে হবে, হয়তো বা ওখানে সিএনজিতে পেতে পারে আর কি। সিএনজি পর্যন্ত চলছে না, সবকিছু মিলিয়ে খুবই আমরা আর পারছি না ভাই। ওই দিক দিয়ে আসছি গুলশান এক থেকে, এদিক দিয়ে আসে তারপরে আসলাম, যাইতে দিবে না, বন্ধ রাস্তায়। এখন তো আবার গাড়ির আমার তেলও শর্ট। যাত্রীর কথা শুনতে হইতেছে, আমিও ভাড়া ঠিক মতন পাইতে পারছি না। 300 টাকার ভাড়া 250 টাকা লইলাম। আসলে আমার কাছে মনে হয় যেহেতু ওনারা কোথাও চান্স পায় নাই, তিতুমির কলেজ হিসেবে কলেজে থাকা উচিত, বিশ্ববিদ্যালয়টা হওয়া উচিত না কখন। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেলগেট অভিমুখে রওনা হন। যানজটে দুর্ভোগে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যানবাহন। দেশের যে পরিস্থিতি, এখন স্টুডেন্টরা তাদের মন মতো দেশ চালাতে চাচ্ছে, এভাবে হলে দেশ চলবে না। বিকেল 3:45টায় মহাখালী রেলগেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় রেল চলাচল। বাধা পেয়ে কমলাপুরের দিকে ফিরে যায় উপকূল এক্সপ্রেস। তখন সতর্ক অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে, আমরা ঠিক সেই আঙ্গিকেই আমরা কাজ করে থাকি। এখানে তাদের দাবি দেওয়া বা তাদের যে যৌক্তিকতা আছে কি নাই এই বিষয়টা কনসার্ন মিনিস্ট্রি বুঝবে, আমরা শুধু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা দেখছি। এদিকে রোববার একনেক সভায় শিক্ষা উপদেষ্টা উল্লেখ করেন 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিতুমির কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার সুযোগ নেই। এটা কোনো যৌক্তিক দাবি না। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতুমির কলেজ শিক্ষার্থীদের মহাখালী রেল ক্রসিংয়ে অবরোধের কারণে এ পর্যন্ত 15টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন রেলযাত্রীরা। কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধের পর বিকেল থেকে রেল ক্রসিংয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, সন্ধ্যা 7টা পর্যন্ত অন্তত 15টি ট্রেন ছাড়তে দেরি হয়। অনেক ট্রেন সময় মতো স্টেশনেই আসতে পারেনি। কমলাপুর থেকে রাজশাহী ও নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া 2টি আন্তনগর ট্রেন তেজগাঁ স্টেশনের কাছে আটকা পড়েছে। এ সময় তিনি জানান, দেরির কারণে কেউ টিকিটের টাকা ফেরত চাইলে দেয়া হবে। কখন নাগাদ ঢাকার সাথে সারা দেশে ট্রেন চলাচল শুরু হতে পারে সে বিষয়ে ধারণা দিতে পারেননি কর্মকর্তারা। এ নিয়ে আরো জানাতে কমলাপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। শুরুতেই জানতে চাই যে এখন কি অবস্থা দেখছেন, এখন পর্যন্ত কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, কখন নাগাদ এই পরিস্থিতি ঠিক হতে পারে? কখন নাগাদ পরিস্থিতি ঠিক হতে পারে সেই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে। তবে যাত্রীদের ভোগান্তি থামছেই না, ভোগান্তি এখনো বহাল আছে। তবে একটি বিষয় হয়েছে, যারা আসলে গন্তব্যে না যেয়ে তাদের টিকিটের টাকা ফেরত
চাইছেন সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখানে অনেক যাত্রী আছেন যারা আসলে দূরপাল্লার যাত্রী, তাদের পক্ষে এখন যদি তাদের গন্তব্যে রওনা দিতে না পারেন, ঢাকা শহরে অবস্থান করার মতো ব্যবস্থাপনা তাদের নেই এবং অনেকের আসলে সেই বিষয়টি অনেকের কাছে খরচ সাপেক্ষ, যেহেতু এখানে একেবারেই সাধারণ মানুষ বেশিরভাগ সংখ্যায় যারা ভোগান্তিতে পড়েছেন। এখানে আপনি কমলাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপরই মানুষ জড়ো হয়ে বসে আছেন এবং এই ভোগান্তি শুরু হয়েছে ঠিক দুপুরের পরপর এবং অনেকে অপেক্ষা করছেন এবং তারা জানেন না যে আসলে কখন তাদের ট্রেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বা প্ল্যাটফর্মে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে সেই ট্রেনটি এসে পৌঁছাবে কিনা, এই বিষয়ে কিন্তু এখনও কোনো কিছু এখান থেকে জানানো হয়নি। এবং এমন অনেক যাত্রীর সাথে কথা বলেছি যাদের আসলে পরের দিনই খুব জরুরি কাজ, কয়েকজন শিক্ষার্থীর সাথেও কথা বলেছি, তাদের পরের দিনই পরীক্ষা, তাদের আসলে আজকের দিনটি তাদের রওনা না দিলেই নয় এবং সেখানে আসলে রাত হয়ে গেছে, সেখানে ট্রেনটি আসলে তাদের জন্য একটি নিরাপদ বাহন ছিল, তাই বিকল্প কোনো বাহনে যাওয়া বা অন্যান্য ব্যবস্থাপনা করা সবকিছু নিয়ে এখানে বিপাকে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা। তবে এর আগে যেমন আমি বললাম যে টিকিটের টাকা ফেরত দেওয়ার বিষয়টি এবং সেটি নিয়ে আসলে বিক্ষোভ করেছেন এখানকার সাধারণ যাত্রীরা। তারা এই কমলাপুর রেলওয়ে স্টেশনের যে স্টেশন ম্যানেজার আছেন তাকে তারা ঘেরাও করে রেখেছিলেন টিকিটের টাকা ফেরত সহ সকল ব্যবস্থাপনা ঠিক করার দাবিতে। তবে সবকিছু মিলিয়ে এখানে এই রেলওয়ে স্টেশনে যারা আছেন তারা বেশ ভোগান্তিতেই আছেন, কারণ এখন পর্যন্ত আসলে জানা যাচ্ছে না যে তারা আসলে গন্তব্যে আজকে আদৌ পৌঁছাতে পারবেন কিনা বা তাদের পুরো ব্যবস্থাপনাটি আসলে কি হবে সেটি কিন্তু তারা এখনো জানতে পারছে না। সে অপেক্ষায় তারা রয়েছেন যে অনির্দিষ্ট কালের জন্য তারা অপেক্ষা করছেন এবং এখানে শিশু রয়েছেন, বৃদ্ধ রয়েছেন, নারী এবং সবাই আসলে একটি বড় ভোগান্তিতে এখানে কমলাপুর রেল স্টেশন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। কমলাপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী সুলতানা জাহান মিতুর সাথে। রাজধানী তিতুমির কলেজের বেশিরভাগ শিক্ষার্থী আন্দোলনে নেই। সাধারণ শিক্ষার্থীরা চান পড়াশোনা ঠিকভাবে চলুক, জানালেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি একথা বলেন। গত কয়েকদিন ধরে সড়ক আটকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী। এতে করে চরম ভোগান্তিতে পড়ছে রাজধানীবাসী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উঠে জনগণের ভোগান্তির বিষয়টি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব জানান, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির যৌক্তিকতা থাকতে হবে, আর বেশিরভাগ শিক্ষার্থী এই আন্দোলনে নেই। তারা চায় যে শিক্ষার একটা সুষ্ঠু পরিবেশ কলেজগুলিতে আসুক, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা অর্থাৎ অধিকাংশ ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রী বলতে আমি বলছি যে যারা এই আন্দোলনের মধ্যে সক্রিয়ভাবে নাই সেই রকম ছাত্রছাত্রী অধিকাংশ 90% ছাত্রছাত্রী, তারা কিন্তু চায় যে তাদের পড়াশোনা যেন অব্যাহত থাকে। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরা তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলতেছে, লোকজনকে কিন্তু একেবারে অতিষ্ঠ করে ফেলতেছে। তারা কিন্তু দিনের পরে দিনে কিন্তু তাদের এই দাবি দাওয়া কিন্তু বেড়ে চলছে। এটার পিছনে কারা জড়িত আছে এটাও কিন্তু আপনারা জানেন। রাজধানীর 7 কলেজের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করতে একটি কমিটি কাজ করছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় সমালোচনা হবে এবং এর মাধ্যমেই সরকারের সংশোধন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি কথা বলেন। রিজভী বলেন, সমালোচনা করলে অনেক উপদেষ্টা রুষ্ট হন, কিন্তু গণতন্ত্রে বিভিন্ন দল সরকারের সমালোচনা করবেই। এর মধ্য দিয়েই সরকার সংশোধন হবে। সমালোচনা নিতে না পারলে তাদেরকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠনের পরামর্শ দেন তিনি। রিজভী বলেন, দেশের রাজনৈতিক আন্দোলন বা বিক্ষোভ যাই হোক না কেন সেটি দমনে পুলিশের গুলি করার পথ চিরতরে নিষিদ্ধ করতে হবে।
দেশে কোনো বর্বর আইন বা শাসন প্রতিষ্ঠা করা যাবে না জানিয়ে তিনি বলেন, এমনভাবে রাষ্ট্রের সংস্কার করতে হবে যাতে কোনো সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে নানা চক্রান্ত ও নেতাকর্মীদের উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন তিনি। গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা, মেক্সিকো, চীনের শুল্ক যুদ্ধ শুরু হয়েছে। এতে বিশ্ব বাণিজ্যে গতি কমার শঙ্কা থাকলেও কম শুল্কে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বাংলাদেশের সামনে। তবে রপ্তানিকারকেরা বলছেন, সুযোগ কাজে লাগাতে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুতের পাশাপাশি সরকারি সেবা সংস্থার সমর্থন দরকার। সেই সঙ্গে রপ্তানি বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার 2 সপ্তাহের মধ্যেই কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ব্যবস্থা হিসেবে কানাডাও মার্কিন পণ্যে 25% শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে। একই পথে হাঁটতে যাচ্ছে চীন, মেক্সিকো। নতুন শুল্ক নীতিতে মার্কিন বাজারে দেশগুলোর পণ্যের দাম বাড়বে। তবে বাংলাদেশি পণ্য ভোক্তাদের কাছে তুলনামূলক সাশ্রয়ী হবে বলে মনে করেন রপ্তানিকারকরা। তারা বলছেন, পোশাক রপ্তানির প্রায় 20% যায় যুক্তরাষ্ট্রে। চীন বাজারটির 21% দখলে রেখেছে। $720 কোটি পোশাক রপ্তানি নিয়ে বাংলাদেশের হিস্সা মাত্র 9%। তাই রপ্তানি বাড়াতে সময়মতো উৎপাদন ও জাহাজীকরণের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। ইউটিলিটি সাপ্লাই বলেন, পোর্ট, কাস্টমস, এনবিআর সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোতে যদি আমরা একটা সুস্থ সাপোর্ট পাই, আমি মনে করি যে এই যে বাণিজ্য যুদ্ধ প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছেন সেখান থেকে আমাদের সুযোগ আমরা নিতে পারবো। এই সুযোগটা কিন্তু প্রথমে ভিয়েতনাম, বাংলাদেশ আমাদের দিকে আসবে। আমরা যদি নিতে না পারি অন্য দেশে চলে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, বড় অর্থনীতির দেশগুলোর পারস্পরিক বাণিজ্য যুদ্ধে বিনিয়োগ স্থানান্তরের মতো ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ ও নীতির ধারাবাহিকতায় জোর দিচ্ছেন তারা। নির্বাচন কেন্দ্রিক যদি উত্তরণটি ঘটে এবং সেটি আমি মনে করি যে এই বছরের মাঝামাঝি সময়ের ভিতরে যদি করা যায়, তাহলে বাংলাদেশের ওভারঅল বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে একটা পজিটিভ ইমেজ তৈরি হবে নিজেদের বিনিয়োগকারীদের কাছে, বাইরের কাছে। এবং সেটি যদি হয় তাহলে আমার মনে হয় যে পুনরায় বিনিয়োগকারী যারা বায়ার তারা বাংলাদেশে ফিরে আসবেন। পর্যবেক্ষকরা বলছেন, শুল্ক যুদ্ধ চরম পর্যায়ে ঠেকলে বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়তে পারে, যা ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অভিবাসন, প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের আলোচিত স্বপ্নপুরী পার্কে অবৈধভাবে চলেছে মিনি চিড়িয়াখানা। এক যুগ ধরে বন বিভাগকে কিছু না জানিয়ে চিড়িয়াখানাটি চালাচ্ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার। সেখানে অভিযান চালিয়ে ভাল্লুক, কুমির সহ ৭৮টি বিলুপ্ত প্রায় প্রাণী জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বিলুপ্তির মুখে থাকা উল্লুক স্বপ্নপুরী চিড়িয়াখানায় আছে পাহাড়ি ভাল্লুক, লজ্জাবতী বানর, হর্নবিল সহ নানা প্রজাতির বন্যপ্রাণী। দীর্ঘদিন আটকে রেখে অবৈধ চিড়িয়াখানায় দর্শনীর বিনিময়ে এসব প্রাণী প্রদর্শন করা হয়। সম্প্রতি সেখানে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সাপ, সাম্বার হরিণ, কচ্ছপ, রাজধনেশ, কুমির সহ ৭৪টি প্রাণী উদ্ধার হয়। চিড়িয়াখানা নিয়ে রয়েছে বন্যপ্রাণী পাচারের অভিযোগও। স্বপ্নপুরী কর্তৃপক্ষকে লাইসেন্স ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে, যদিও তারা রোববার পর্যন্ত কাগজ জমা দিতে পারেনি। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কিন্তু সেই প্রাণীগুলোর ডিক্লারেশন দিতে হয়, সুতরাং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা ডিক্লারেশন দিতে পারেনি। বন্যপ্রাণী আইনের ভায়োলেশন হওয়ার কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাব। পাশাপাশি আমরা সেই সকল বন্যপ্রাণী পাচারকারী চক্রের সাথে যদি তাদের কোনো লিঙ্ক আপ পাই, আমরা সেই বন্যপ্রাণী পাচার রিলেটেড মামলায়ও কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেতে পারবো। ২০০১ সালে মিনি চিড়িয়াখানার অনুমোদন নেন সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল আজাদ। ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন হওয়ার পরও প্রভাব খাটিয়ে চিড়িয়াখানা চালিয়ে যাচ্ছিলেন তিনি। রাজশাহী চিড়িয়াখানা, তারপর হলো আপনার বিডিআর
ক্যাম্প থেকে ভল্লুক দিছে, তারপর হলো আপনার দ্য রওশন সার্কাস থেকে ভল্লুক দিছে। বন বিভাগ বলছে আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বিনোদন কেন্দ্রে প্রাণী প্রদর্শন নিষিদ্ধ। সারা দেশেই মিনি চিড়িয়াখানায় প্রাণী উদ্ধারে অভিযান চলবে। এরকম বন্যপ্রাণী আটক করে আছে, কোথাও লাইসেন্স দেওয়া নাই। সুতরাং এগুলি সবই আইনের দৃষ্টিকোণ থেকে অবৈধ। এখন সুযোগ হয়েছে, আমরা এগুলি উদ্ধারে অপারেশনে কার্যক্রম আরম্ভ করছি। স্বপ্নপুরী থেকে উদ্ধার হওয়া কিছু প্রাণী রাখা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। বুধবার সেখানে দ্বিতীয় দফা অভিযান চালানো হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।